জয় হিন্দ বন্ধুরা। আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে ভারতের থেকে 2 বছর পরে স্বাধীনতা পেয়েও চীন কিভাবে ভারতের তুলনায় এতটা বেশি এগিয়ে গিয়েছে? এখন অনেকে এক্ষেত্রে চীনের বিভিন্ন ধরনের উদ্যোগ সংক্রান্ত সিদ্ধান্ত এবং চীনের বিভিন্ন ধরনের অর্থনৈতিক সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন, কিন্তু যেই মূলত জিনিসটার কারণে চীন এবং ভারতের মধ্যে এতটা পরিমাণে পার্থক্য তৈরি হয়েছে সেটা হলো ভারত এবং চীন এই দুই দেশের শিক্ষা ব্যবস্থা। আরো বিস্তারিত করে বলতে গেলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। ভারতের প্রাথমিক শিক্ষার হাল এতটাই বেহাল যে ক্লাস 5 এর অর্ধেকেরও বেশি ছাত্রছাত্রী কিন্তু ক্লাস 2 এর একটি গল্পকেও স্পষ্টভাবে পাঠ করতে পারে না। এমনকি অঙ্কের ক্ষেত্রে তো হাল আরো খারাপ। ক্লাস 5 এর 75% ছেলে মেয়ে ভাগের অঙ্ক পর্যন্ত করতে পারে না। আর এই সব কিছুর পেছনে কারণ হলো যে স্বাধীনতার পর থেকেই কিন্তু ভারতবর্ষে শুধুমাত্র আইআইটি এবং মেডিকেল শিক্ষা ব্যবস্থার প্রতি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা মেতে থেকেছে, এবং যার জন্য তারা প্রাথমিক শিক্ষাকে ক্রমাগত অবহেলা করেছে বা বর্তমান সময় পর্যন্ত করে চলেছে। উল্টো দিকে চীন কিন্তু সম্পূর্ণ একটি ভিন্ন পন্থাকে গ্রহণ করেছিল। তো আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব যে চীন কি করে শিক্ষা ব্যবস্থার সঠিক পথকে অবলম্বন করে দারিদ্রতা এবং অশিক্ষা থেকে বেরিয়ে সফলতার সঙ্গে নিজেদেরকে বর্তমান সময়ে মেলে ধরেছে। আজকের এই ভিডিওর যাবতীয় তথ্য আমি কোথা থেকে পেয়েছি সেটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে জানিয়ে রাখবো। যদি আপনারা সেই তথ্যগুলো ভেরিফাই করতে চান অবশ্যই করতে পারেন। প্রাচীন ভারতে ভারতীয়দেরকে গুরুকুল বা বিভিন্ন ধার্মিক স্কুলে শিক্ষা দেওয়া হতো। সেখানে তাদেরকে সাধারণত দর্শন, সাহিত্য এবং ভাষা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। সেখানে তাদেরকে বোঝানো হতো যে জ্ঞান শুধুমাত্র কিন্তু বাইরের পৃথিবীতে নেই, জ্ঞান প্রত্যেকটা মানুষের নিজের ভেতরেও রয়েছে। কিন্তু এমন না যে এই শিক্ষা ব্যবস্থার কোনো ত্রুটি ছিল না, এই শিক্ষা ব্যবস্থারও কিন্তু ত্রুটি ছিল। এই যে গুরুকুল বা বিভিন্ন ধার্মিক স্কুলগুলো ছিল সেখানে কিন্তু গুরু শুধুমাত্র ব্রাহ্মণরাই হতে পারতেন, এবং সেই সময় কিন্তু ছাত্রদের মধ্যেও ব্যাপক পরিমাণে জাতিভেদ প্রথা লক্ষ্য করা যেত। এর পরবর্তী সময়ে ব্রিটিশরা ভারতে আসে, কিন্তু ব্রিটিশদেরও কিন্তু ভারতীয়দেরকে শিক্ষিত করে তোলার বিশেষ খুব একটা আগ্রহ ছিল না। ব্রিটিশরা ভারতের সাধারণ মানুষের জন্য ঠিক ততটুকুই শিক্ষা বরাদ্দ করেছিল যতটুকু শিক্ষার মাধ্যমে তারা ভারতে নিজেদের কাজ করিয়ে নেওয়ার জন্য নিচু পদের কর্মচারী পেয়ে যেত। এবং ব্রিটিশদের তৈরি করা এই শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিল অঙ্ক, ইংরাজি, ইতিহাস এবং বিজ্ঞান। এবং এই জন্য কিন্তু ব্রিটিশরা সেই সময় ভারতের প্রাথমিক শিক্ষার বদলে মাধ্যমিক শিক্ষার উপরে বেশি গুরুত্ব আরোপ করেছিল। তার কারণ ভারতীয়দেরকে সুকৌশলী করে তোলার কোনো উদ্দেশ্যই ব্রিটিশদের ছিল না। এর পাশাপাশি সেই সময় হঠাৎ করে গজিয়ে ওঠা বিভিন্ন খ্রিস্টান মিশনারি গুলো কিন্তু ভারতীয়দেরকে শিক্ষা দেওয়ার বদলে তাদের ধর্মান্তকরণের কাজেই বেশি পরিমাণে ব্যস্ত হয়ে পড়ে। এবং সেই সময় যদি লক্ষ্য করে দেখা যায়, সেই সময় ব্রিটিশরা ভারতের মাধ্যমিক শিক্ষার পেছনে ভারতের শিক্ষা ব্যবস্থার 50% খরচ করত, কিন্তু তারপরেও ভারতের প্রায় 85% মানুষ সেই সময় নিরক্ষর হয়েই ছিল। এবং এরপর 1947 খ্রিস্টাব্দে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। We made a trip with destiny, and now the time comes when we shall redeem our pledge. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. কিন্তু স্বাধীনতার পরেও ভারতবর্ষে প্রাথমিক শিক্ষার বদলে শুধুমাত্র আইআইটি শিক্ষার পেছনে বেশি পরিমাণে পয়সা খরচ করা হয় এবং সেটাকে উন্নত এবং আধুনিক করার চেষ্টা করা হতে থাকে, এবং যার পেছনে ভারতের মূল উদ্দেশ্য ছিল যাতে ভারতকে বিদেশ থেকে অস্ত্র বা অন্যান্য টেকনোলজি আমদানি না করতে হয়। এবং যার জন্য সেই সময় কিন্তু ভারতবর্ষ প্রচুর পরিমাণে আইআইটিয়ান এবং ইঞ্জিনিয়ার প্রস্তুত করাতে মনোযোগী হতে থাকে, এবং প্রাথমিক শিক্ষা সেই বেহাল অবস্থাতেই পড়ে থাকে। এবং যার জন্য কিন্তু স্বাধীনতার 14 বছর পরেও ভারতের সাক্ষরতার হার 29%-এরও কমই থেকে যায়। অপরদিকে চীন কিন্তু প্রথম থেকেই নিজেদের প্রাথমিক শিক্ষার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছিল, এবং ব্রিটিশদের উপনিবেশ থাকাকালীনই চীন রাজবংশের সম্রাট কিন্তু শিক্ষার মর্মকে বুঝতে পেরেছিল, এবং 1905 খ্রিস্টাব্দে সেই জন্যই তিনি আধুনিক পরিকাঠামোর ভিত্তিতে বেশ কয়েকটি স্পেশাল স্কুলেরও নির্মাণ করেছিলেন। 1906 খ্রিস্টাব্দে চীনে আইন পাশ করা হয় যে চীনের প্রত্যেকটি বাচ্চার যখন 7 বছর হয়ে যাবে তখন তাকে বাধ্যতামূলকভাবে স্কুলে যেতেই হবে। এবং 1944 খ্রিস্টাব্দে চীনে একটি নয়া নিয়ম করা হয় যে চীনের প্রত্যেকটি নাগরিককে ন্যূনতম 4 বছরের শিক্ষাগত যোগ্যতা কিন্তু অর্জন করতেই হবে। তবে ভারতে শিক্ষা গ্রহণ নিয়ে সেরকম কোনো কঠোর আইন না থাকার কারণে কিন্তু 1980 সালের পর থেকে ভারত এবং চীনের মধ্যে পার্থক্যটা প্রকট হতে থাকে। এবং 1980 সালের পর যেখানে ভারতের সাক্ষরতা হার মাত্র 40% ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চীনের সাক্ষরতা হার 78% পৌঁছে যায়।
এবং চীনের বেশিরভাগ মানুষ শিক্ষিত হওয়ার পর তারা কৃষিকাজ ছেড়ে চীনের বিভিন্ন কারখানাগুলোতে কাজ করতে শুরু করে এবং সেখানে তারা প্রশিক্ষিত হয়। এবং চীনের এই বিপুল পরিমাণ প্রশিক্ষিত শ্রমিকের স্বল্প বেতন নেওয়ার কারণে কিন্তু সমস্ত চীন দেশটি সারা পৃথিবীর কাছে অন্যতম একটি বড় ফ্যাক্টরিতে রূপান্তরিত হয়ে যায়। এবং বিভিন্ন বেসরকারি কোম্পানি বা বিভিন্ন বেসরকারি ফ্যাক্টরিগুলোর উপরে চীন সরকারের প্রচুর পরিমাণে প্রভাব থাকার কারণে কিন্তু সেখানে পদোন্নতিরও প্রচুর পরিমাণে সুবিধা থাকে, এবং যার জন্য কিন্তু বহু চীনা শ্রমিক নিজেদের ট্যালেন্টের জোরে পরবর্তীকালে সেই কোম্পানিগুলোর বড় বড় পদেও পৌঁছে যায়। অপরদিকে এখনো কিন্তু ভারতের বহু মানুষ নিরক্ষরই রয়ে গিয়েছে। 2017 সালের রিপোর্ট অনুযায়ী যেখানে ভারতবর্ষের 40% মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল, সেখানে কিন্তু চীনের মাত্র 15% মানুষই কৃষিকাজের উপরে নির্ভরশীল। এবং ভারতবর্ষের বেশিরভাগ কৃষকদের কাছে না তো বেসিক শিক্ষা রয়েছে, না আধুনিক প্রযুক্তি রয়েছে, এবং বেশিরভাগ কৃষক পরিবারের সদস্যরা তো না তো কৃষিকাজ থেকে সেরকম ভাবে উপার্জন করতে পারছে, না তো এই কৃষিকাজ থেকে বেরোতে পারছে। তারা এই এক জায়গায় আটকে পড়ে রয়েছে। ভারতে কয়েকশো বা কয়েক হাজার আইআইটিএন এবং ডাক্তারদের জীবন তো সেট হয়ে যাচ্ছে, কিন্তু সেই কোটি কোটি ভারতীয়দের কি হবে যাদের মাসিক রোজগার 10,000 টাকারও কম এবং যারা পর্যাপ্ত পরিমাণে শিক্ষার সুযোগই পায় না? যেই সকল আইআইটিএনদের পাতে ভারত সরকার শিক্ষা ব্যবস্থার মালাইটাই পরিবেশন করছে, সেই সকল আইআইটিএনদেরই মধ্যে কিন্তু অধিকাংশ নিজেদের শিক্ষা গ্রহণের পর ভারত ছেড়েই চলে যাচ্ছে। এখন এই সমস্ত দোষ কিন্তু একা নেহেরুর ঘরে চাপানো ঠিক হবে না। তার কারণ স্বাধীনতার 75 বছর পরেও যখন ভারতের শিক্ষা ব্যবস্থার হাল এই রকম বেহাল হয়ে পড়ে রয়েছে, তখন কিন্তু প্রত্যেকটা সরকারকেই এর উত্তর দিতে হবে। এবং ভারতবর্ষের বিভিন্ন স্কুলগুলোতে যখন এখন ইন্সপেকশন হয়, সেই সময় কিন্তু ইন্সপেকশন চলাকালীন এটা লক্ষ্য করা হয় যে স্কুলের মিড ডে মিল গুলোতে ঠিকঠাক বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে কিনা, সেই মিড ডে মিল গুলোতে বাচ্চাদের খাবারের কোয়ালিটি কিরকম। কিন্তু খুব কম ইন্সপেকশনে কিন্তু এটা চেক করা হয় যে বাচ্চারা অ্যাকচুয়ালি সেই স্কুল থেকে কি শিক্ষা গ্রহণ করছে, তারা কোন ধরনের কোন কোয়ালিটির শিক্ষা সেই স্কুলগুলো থেকে পাচ্ছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে ভারতে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু বা বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু ভালো শিক্ষা দেওয়াটা কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নয়। তারা শুধুমাত্র ভাতার বদলে ভোট পেতেই ব্যস্ত হয়ে পড়ে রয়েছে। ভারতে বহু স্কুল এমন রয়েছে যে স্কুলে ইংরেজির শিক্ষকরা ইংরেজিতে কথা বলতে পারে না, ইংরেজি লিখতে বা পড়তে পারে না। এমন অনেক অঙ্কের শিক্ষক রয়েছে যারা কিন্তু অঙ্কের বহু ফর্মুলাই জানে না, এবং সেই জন্যই কিন্তু শুধুমাত্র ল্যাপটপ, মোবাইল এবং সাইকেল দিয়ে ভারতের শিক্ষা ব্যবস্থার প্রভৃতি উন্নতি সাধন কখনোই করা যাবে না। ভারতের শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে হলে প্রথমে পর্যাপ্ত এবং প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকারও প্রয়োজন রয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গ তো বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হিট লিস্টে রয়েছে। চলুন আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যে ভিডিওটি একটি ভারতের সরকারি স্কুলের। আর এই জন্যই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন সরকারি স্কুলগুলোতে অ্যাডমিশনের পরিমাণ বহুগুণ কমে যাচ্ছে, এবং সাধারণ মানুষ নিজেদের সর্বস্ব খুইয়ে প্রাইভেট স্কুলগুলোতে অ্যাডমিশনের পরিমাণ বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। অপরদিকে 2008 খ্রিস্টাব্দে কিন্তু চীনে এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষাই তাদের কাছে মূল ফোকাসের বিষয়। এই জন্য তারা দি প্ল্যান নামের একটি কমিটিও তৈরি করে। এই কমিটিতে 500 জন বিশেষজ্ঞ সমেত 2000 জনকে নিযুক্ত করা হয়। এই কমিটি চীনের সাধারণ মানুষের কাছ থেকে প্রায় 14,000 উপদেশমূলক চিঠিও গ্রহণ করে, এবং এই কমিটির মূল কাজ ছিল গ্রামীণ এলাকাগুলোতে শিক্ষার যে মান সেটাকে বাড়িয়ে তোলা, এবং শিক্ষক এবং ছাত্রদের যে অনুপাত সেটার উপরে কাজ করা, এবং শিক্ষকদের যে বেতন সেটার উপরেও নজর দেওয়া। এবং এসবের ফলেই কিন্তু চীনের গ্রামীণ এলাকাগুলোতে এবং চীনের সর্বস্তরে কিন্তু শিক্ষার যে মান সেটা বহুগুণে বেড়ে গিয়েছে বর্তমানে। এমনকি চীনের যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে, সেই প্রত্যন্ত এলাকাগুলোতেও কিন্তু আধুনিক অডিও ভিজুয়াল টেকনোলজির মাধ্যমে সেখানকার বাচ্চাদেরকে গুণগত শিক্ষা প্রদান করা বর্তমানে সম্ভব হচ্ছে। আপনাদের কি মনে হয়, ভারতের কি অন্তত এই শিক্ষার বিষয়টিতে সম্পূর্ণভাবে চীনকে অনুকরণ করা উচিত, নাকি অন্য কোনো উপায়ে ভারতের শিক্ষার বিপ্লব ঘটানো সম্ভব? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।